হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং। প্রত্যেক শনিবার আমি এই ভ্যালু ইনভেস্টিংয়ের ওপর বিভিন্ন রকম যে সমস্ত প্যারামিটারগুলো আছে সেগুলো নিয়ে একটু ডিসকাশন করি। তো আজকে সেই কারণে, যেহেতু শনিবার, তো সেই কারণে আমি আজকের ডেটে ভ্যালু ইনভেস্টিং নিয়ে একটু কথাবার্তা বলবো। তো ভ্যালু ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম রেশিওস দেখেছি এর আগে। লাস্ট 4টে কি 5টা শনিবার ধরে কন্টিনিউয়াসলি আমি ভিডিও দিয়েছি। আপনি যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা যেখানে শেষ হবে সেখানে দেখবেন একটা প্লেলিস্ট পাবেন পুরো স্ক্রিনের ওপরেই, এবং সেই প্লেলিস্টটার মধ্যে যদি আপনি যান পুরোনো ভিডিওগুলো সমস্ত কিছু একবারে পেয়ে যাবেন। সেগুলো প্রত্যেকটা কিন্তু দেখে নিন। এনিওয়ে, তো প্রথম কথা হচ্ছে আমরা আজকের ডেটে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে লিভারেজের উপর একটা রেশিও দেখার চেষ্টা করব। আমরা যারা ভ্যালু ইনভেস্টিং করি বা ভ্যালু ইনভেস্টিং সম্পর্কিত বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি, তারা সবসময় বিভিন্ন রকম শেয়ারের বিভিন্ন রকম প্যারামিটার ইউজ করে থাকি, রাইট? তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম লোকজনের কাছে বা ম্যাক্সিমাম আপনারা যেগুলো শেখেন ফান্ডামেন্টাল অ্যানালিসিসে, তো সেক্ষেত্রে আপনারা যেটা শেখেন সেটা হচ্ছে ডেট টু ইকুইটি, রাইট? ডেট টু ইকুইটি ম্যাক্সিমাম জন দেখেন যে ইকুইটি পোর্শন কত, ডেট পোর্শন কত। বাট এটাতে কিন্তু কখনোই কোনো কোম্পানির লিভারেজটা ঠিকভাবে বোঝা যায় না। কেন বোঝা যায় না? কারণ হচ্ছে আমরা দেখার চেষ্টা করি, যারা রিয়েলি ভ্যালু ইনভেস্টিং করেন তারা প্রত্যেকে যেটা দেখার চেষ্টা করেন সেটা হচ্ছে যে এই যে ডেটটা তৈরি হচ্ছে, এই যে ঋণ নিচ্ছে কোনো একটা কোম্পানি, সেই ঋণটা তার পরিশোধ করার কতটা ক্ষমতা রয়েছে, রাইট? তো সেই জন্য ডেট টু ইকুইটি না দেখে যদি আমি ডেট টু প্রফিট দেখি তাহলে আমি এটা বুঝতে পারবো যে কোম্পানি যতটা প্রফিট করছে সেই প্রফিটটা দিয়ে ইন ফিউচার অর্থাৎ ভবিষ্যতে সে কি তার যে ডেটটা রয়েছে সেই ডেটটাকে কি সম্পূর্ণভাবে পরিশোধ করতে পারবে। অনেক ক্ষেত্রে দেখা যায় কি প্রচুর কোম্পানি থাকে যারা প্রফিট বানায় না, উল্টো দিক থেকে ডেট নিতে থাকে, রাইট? এবং সেক্ষেত্রে কি হয়, সেই সমস্ত কোম্পানিগুলো এই লিভারেজের কারণে, হায়ার লিভারেজের কারণে তারা কোনোদিনই প্রফিটেবল জায়গায় আসতে পারে না, এবং ধীরে ধীরে কোম্পানিটা কিন্তু পুরো শেয়ার বাজার থেকে অ্যাবলিশ হয়ে যায়। আমরা হিউজ এরকম প্রচুর পরিমাণে এক্সাম্পলস দেখেছি। ফর এক্সাম্পল কিংফিশার এয়ারলাইন্স আপনি যদি বলেন, ডিএইচএফএল যদি দেখেন, আপনি যদি ইউনিটেকের কথা বলেন, রাইট? তো এই টাইপের প্রচুর শেয়ার্স আছে যে শেয়ার্সগুলোর মধ্যে আপনি যদি এই লিভারেজ রেশিও হিসাবে ডেট টু প্রফিট দেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি গেমটা বুঝতে পারবেন, বা এই সমস্ত যেগুলো একদম সানসেট স্টক বলা হয় সেগুলো থেকে আপনি দূরে থাকবেন। তো এই ক্ষেত্রে রেশিওটা কি? রেশিওটা হচ্ছে আমার যে টোটাল ডেট ডিভাইডেড বাই নেট প্রফিট, অর্থাৎ কতটা পরিমাণ প্রফিট সেই কোম্পানিটা আর্ন করছে। কেন এই রেশিওটা আমি দেখব? প্রথম কথা হচ্ছে যে ডেট দেখছি সেটা হচ্ছে একটা অব্লিগেশন, আর প্রফিট হচ্ছে রিপেমেন্ট ক্যাপাসিটি কতটা রয়েছে কোম্পানির মধ্যে। যে কথাটা আমি বলছিলাম সেটাই এক্ষেত্রে কিন্তু মানে এইখানে স্লাইডের মধ্যে লেখা আছে। তো সেই বিষয়টা যদি আমরা দেখি তাহলে ডেট টু প্রফিট রেশিওটা আমি দেখব। কিন্তু এখানে একটা ছোট্ট ডিসক্লেমার, সেই ডিসক্লেমারটা হচ্ছে আইটি স্টক এবং ফাইন্যান্সিয়াল স্টক অর্থাৎ সার্ভিস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই রেশিওটা দেখার কোনো প্রয়োজন নেই। ব্যাংকসের ক্ষেত্রে বা ফাইন্যান্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেহেতু তাদের কাজটাই হচ্ছে যে একজনের কাছ থেকে পয়সা ধার নিয়ে আরেকজনকে দিয়ে মাঝখানে একটা আরবিট্রেজ ক্রিয়েট করে ব্যবসা করা, সেই টাইপ অফ সার্ভিস ইন্ডাস্ট্রির জন্য এই রেশিওটা কিন্তু কোনো কাজের নয়। সুতরাং এই রেশিওটা আমি দেখব সেই সমস্ত কোম্পানির ক্ষেত্রে, যে সমস্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে আমি দেখতে পাবো যে তারা ফাইন্যান্সিয়াল অথবা আইটি সেক্টরে বিলং করে না, সেই টাইপের সেক্টরগুলোতে এই রেশিওটাকে আমরা দেখব, রাইট? তো এটা গেল একটা রেশিও। এরপরে আমরা নেক্সট আরেকটা রেশিও আজকের ডেটে পড়বো, সেটা হচ্ছে কি পেগ রেশিও, রাইট? পেগ রেশিও আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে জানি বা বিষয়গুলো বুঝেছি এর আগে, বা বিভিন্ন জায়গাতে যদি আপনি পড়াশোনা করে থাকেন কোথাও, সেখানেও আপনি হয়তো পেগ রেশিওটা শিখে থাকবেন। তো পেগ রেশিওর যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা হচ্ছে, এটা হচ্ছেন পিটার লিঞ্চ। পিটার লিঞ্চ একজন বেশ বড় লেভেলের ইনভেস্টার ছিলেন, ভ্যালু ইনভেস্টার ইউএসের। তো পিটার লিঞ্চের বানানো এই রেশিওটা, যেটা এখন ভীষণ রকম পপুলার, রাইট? তো এটার মেইন যে কথা বা মেইন যে বক্তব্য সেটাকে আমি খুব সিম্পলিফাইড ওয়েতে বোঝানোর চেষ্টা করব। আমরা সবাই কি দেখি? জেনারেলি প্রাইস টু আর্নিং দেখি, অর্থাৎ পি রেশিওটা দেখে অনেকেই ভ্যালুয়েশন বোঝার চেষ্টা করেন। তো সেক্ষেত্রে আমরা হায়ার পি মানে সবসময় ভেবে নিই যেটা ওভার ভ্যালুড স্টক, রাইট?
আর যদি লো পিইতে থাকে তখন আমরা ধরে নিই যে এটা হচ্ছে আন্ডার ভ্যালুড স্টক। কিন্তু এই মিথটা কতটা খারাপ মিথ সেটা আমি বোঝানোর চেষ্টা করব, কারণ আপনি ইন্ডিয়ান শেয়ার বাজারে দেখবেন প্রচুর এরকম শেয়ার আছে যারা হাইয়ার পিইতে বিলং করছে বা তাদের গ্রোথ রেট অনেকটা বেশি। তো যদি গ্রোথ রেট বেশি হয় সেক্ষেত্রে পি রেশিওর কিন্তু কোনো রকম গুরুত্ব থাকে না, সেটা হায়ার পিইতেই সেল হবে, রাইট? তো সেই কারণে আমরা যেটা দেখার চেষ্টা করব ম্যাক্সিমাম স্টকের ক্ষেত্রে সেটা হচ্ছে পি নয়, পেগ রেশিও, রাইট? এটার উপর আমি একটা ম্যাথামেটিক্যাল ইলাস্ট্রেশন দিচ্ছি ছোট্ট করে, যেটা থেকে আপনি পুরো বিষয়টা আরো ডিটেলসে বুঝতে পারবেন। তো বেসিক্যালি ব্যাপারটা কি না, পির যে ডেফিনেশন সেটা হচ্ছে প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই ইপিএস। তো সেটা করলে আমরা পেয়ে যাচ্ছি পি। নেক্সট আমরা যে মিথটা দেখি সেটা হচ্ছে লো পি মানে হচ্ছে সবসময় বার্গেনিং করা যেতে পারে এবং লো পি মানেই শেয়ারটা ভালো, রাইট? এরকম একটা থট প্রসেস আমরা দেখেছি। এবং মিথ নাম্বার 2 হচ্ছে কি হাই পি মানে হচ্ছে ওভার ভ্যালুড, রাইট? আর লাস্ট বাট নট দ্য লিস্ট লিমিটেশনটা কি থাকে, যদি জিরো গ্রোথ থাকে সেটাকে অ্যাজিউম করা হয় পির ক্ষেত্রে যে গ্রোথ রেশিও আমার জিরো, সেই হিসাবে আমি ধরে নিচ্ছি যে পিইটা ভালো। অর্থাৎ যে সমস্ত কোম্পানির ক্ষেত্রে গ্রোথ একদম টোটালি জিরো, কোনো গ্রোথ নেই, তার ক্ষেত্রে আপনি চাইলে পিইটা দেখতে পারেন, রাইট? আর আমরা পেগ রেশিওর ডেফিনেশন কি পড়ছি? পেগ রেশিওর ডেফিনেশন হচ্ছে আমার প্রাইস ডিভাইডেড বাই ইপিএস, অর্থাৎ এখানে পিই ডিভাইডেড বাই আর্নিং গ্রোথ, অর্থাৎ ইপিএস এর যে গ্রোথটা হচ্ছে সেই গ্রোথটা, রাইট? যে কোনো বিজনেসের সবচেয়ে কোর কনসেপ্টটা হচ্ছে সেই কোম্পানিটাকে প্রফিট করতে হবে বা তার আর্নিং কিন্তু থাকতে হবে। যদি প্রফিট বা আর্নিং না করে কোনো একটা শেয়ার হু করে বাড়তে পারে, সেটা শেয়ার প্রাইস ইনিশিয়ালি ইনফ্লেট করতেই পারে বিভিন্ন রকম নিউজের কারণে, শর্ট টার্ম ট্রেডিংয়ের কারণে বা ম্যানিপুলেশনের কারণে। বাট যদি আপনি ভ্যালু ইনভেস্টিং করেন সেই শেয়ারগুলো ভবিষ্যতে কিন্তু একদম পুরো ধ্বংস হয়ে যাবে। তো সেই জায়গা থেকে বাঁচার জন্যই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই টাইপের রেশিওগুলো যখন পড়বো তখন আমরা পেগ রেশিওটাকে বেশি করে গুরুত্ব দেব। এইবারে আমি একটা ছোট্ট ম্যাথামেটিক্যাল ইলাস্ট্রেশন দেখাবো, বাট তার আগে আমরা পেগ রেশিওর যে কনসেপ্ট, কোর কনসেপ্ট, সেই কনসেপ্টটা আগে বোঝার চেষ্টা করলাম। যে আমরা এখানে দেখব কি পিই ডিভাইডেড বাই ইপিএস গ্রোথ রেট, রাইট? তো এইটা হচ্ছে আমার পেগ রেশিওর অ্যাকচুয়ালি কোর কনসেপ্ট। এবারে ভ্যালুর কথা যদি আমরা বলি তাহলে পেগ রেশিওর ক্ষেত্রে যদি এটা ইকুয়াল টু 1 হয় তার মানে ফেয়ারলি ভ্যালুড, যদি এটার লেস দেন 1 হয় তার মানে আন্ডার ভ্যালুড, আর যদি গ্রেটার দেন 1 হয় তাহলে ওভার ভ্যালুড, রাইট? এটা আমরা সবাই জানি। কেন এই জিনিসটা হয় তার কারণ হচ্ছে যে পিটার পরিমাণ অনেক বেশি, কিন্তু তার থেকেও আমার আর্নিংয়ের গ্রোথ আছে প্রচুর বেশি। যদি গ্রোথ বেশি থাকে তাহলে পিটার কিন্তু ভ্যালুটা অনেকটা পরিমাণ প্রশমিত হয়ে যায় পেগের রেসপেক্টে। সেই কারণে আমরা হায়ার পিকে এখানে বলতে পারি মানে অনেকটা যথেষ্ট ভালো, রাইট? এবারে আমরা যদি একটা ম্যাথামেটিক্যালি বিষয়টাকে বোঝার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি তাহলে যে সিনারিওটা দাঁড়াচ্ছে, আমি ধরে নিচ্ছি আমার কাছে দুখানা কোম্পানি আছে। একটা কোম্পানি হচ্ছে এ লিমিটেড আর সেকেন্ড কোম্পানিটা হচ্ছে বি লিমিটেড। দুটো কোম্পানিরই ইপিএস হচ্ছে অর্থাৎ আর্নিং পার শেয়ার হচ্ছে 10-10, রাইট? যদি আর্নিং পার শেয়ার 10-10 হয় এবং একটা কোম্পানির প্রাইস 120 আর একটা কোম্পানির প্রাইস 140, তো ন্যাচারালি যদি আমি এইখানে ইপিএস দেখার চেষ্টা করি, মানে পি দেখার চেষ্টা করি, একটা হচ্ছে 12 পি, একটা হচ্ছে 14 পি। তো এটা যদি কোনো একই সেগমেন্টের দুটো শেয়ারের যদি এই জিনিসটা হয়, অর্থাৎ পিআর কোম্পানির ক্ষেত্রে যদি আমরা সিমিলার টাইপ অফ ডেটাটা পেয়ে থাকি, তাহলে যেটা আমরা বুঝতে পারছি যে এই যে দুটো সিমিলার কাইন্ড অফ ডেটা, পেগ রেশিও অ্যাকচুয়ালি আমরা ইউজ করব কোথায় না সিমিলার ইন্ডাস্ট্রিতে। অর্থাৎ আপনি এক্ষেত্রে দুটো কোম্পানি নিলেন, টাটা মোটরস আর মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এই দুটোর মধ্যে আপনি তুলনা করছেন, রাইট? দুজনই সেম টাইপের একটা ভেহিকেল বানাচ্ছে, রাইট? বা আপনি টিভিএস মোটরের সাথে হিরো মোটর কর্পের কম্প্যারিজন করছেন, তো কোন শেয়ারটাকে নেবেন? আপনি হয়তো ভেবে নিয়েছেন যে টু হুইলার কোম্পানিগুলো আগামী দিনে ভালো চলবে, রাইট? তাহলে কোনটাকে আপনি চুজ করবেন সেইটা বোঝার জন্য অ্যাকচুয়ালি পেগ রেশিওকে ইউজ করা হয়ে থাকে। এনিওয়ে,
তো আমরা যেটা দেখলাম, তাহলে দুটো কোম্পানি, দুটো সেম সেগমেন্টের কোম্পানি, দুটো সেম প্রাইস দেখতে পাচ্ছি, ইপিএস দেখতে পাচ্ছি এবং তার সাথে দুজনের পিই দেখছি। তো এই অবধি যদি আমরা দেখি তাহলে আমরা বলতে পারি যে বি কোম্পানিটা অ্যাকচুয়ালি ওভার ভ্যালুড, রাইট? আর এ কোম্পানিটা কম্পেয়ার টু বি আন্ডার ভ্যালুড। কেন? কারণ এর পি রেশিও 12 আর এর পি রেশিও 14। এটা হচ্ছে জেনারেল থট। কিন্তু যদি আমি এখানে আরেকটা ডেটাকে নিয়ে আসি যে এই যে ইপিএস হচ্ছে বা কোন কোম্পানিটা কি রেটে গ্রো করছে, এখানে যদি দেখা যায় এ কোম্পানিটা গ্রো করছে 10% রেটে আর বি কোম্পানিটা গ্রো করছে 15% রেটে। তাহলে যদি যে পেগ রেশিওর ক্যালকুলেশন আমি দেখালাম সেই ক্যালকুলেশন ওয়াইজ আমার এ কোম্পানির পেগ রেশিও দাঁড়াচ্ছে 1.2x এবং বি কোম্পানির পেগ রেশিও দাঁড়াচ্ছে 0.93x। তো সেই সেন্সে যদি দেখা যায় তাহলে বি কোম্পানিটা হচ্ছে অ্যাকচুয়ালি আন্ডার ভ্যালুড, রাইট? তো বি যদি আন্ডার ভ্যালুড হয়, আমরা এখানে যে সিনারিওটা পি থেকে পাচ্ছিলাম যে বি ওভার ভ্যালুড, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি গ্রোথ রেটটাকে এখানে ক্যালকুলেশনে নিয়ে আসি তাহলে যেটা বুঝতে পারছি বি অ্যাকচুয়ালি আন্ডার ভ্যালুড। তো আমরা অ্যাকচুয়ালি সেই কারণে গ্রোথ রেটটাকেও দেখার চেষ্টা করব, রাইট? তো সেই কারণে পি জায়গায় আমরা কিন্তু এরপরে গ্রোথ রেটটাকে নিয়ে যে ক্যালকুলেশনটা করব সেটার ফলে আমরা বি কোম্পানিটাকে চুজ করব। আশা করি আমি কি বলতে চাইছি সেটা বোঝা গেল, রাইট? আগের 5টা ক্লাস যদি আপনি না দেখে থাকেন অবশ্যই সেই ক্লাসগুলো প্রত্যেকটা ভালো করে দেখুন, না হলে আমার এই ডিসকাশনটা আপনি এই শেষ পর্যায়টা আপনি বুঝতে পারবেন না। এর আগের ক্লাসগুলোতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করেছিলাম, আমরা একটা স্ক্রিনারের মধ্যে ছিলাম এবং সেই স্ক্রিনার অনুযায়ী আমরা ফার্স্ট ক্রাইটেরিয়া অ্যাড করেছিলাম মিনিমাম 7 ইয়ার্স অফ সেলস, অর্থাৎ রেভিনিউ গ্রোথ 13% সিএজিআর হতে হবে। 13% ফিগারটা কিভাবে আসছে সেটা আমি দেখিয়েছি। মিনিমাম 7 ইয়ার্স প্রফিট গ্রোথ 13% সিএজিআর হতে হবে। এখানে কেন এটা ইম্পর্টেন্ট সেটাও আমি বলেছি। ইন্টারেস্ট কভারেজ রেশিও জিনিসটা কি এবং কেন এটা ইউজ করব সেটাও দেখিয়েছি। সিএপি টু নেট প্রফিট, এটার ভ্যালু গ্রেটার দেন 0.8 হতে হবে, সেটাও আমি বললাম। নেক্সট হচ্ছে আজকে যে রেশিওটা দেখালাম ডেট টু প্রফিট, এগুলো কিন্তু আপনি নর্মাল স্ক্রিনারে পাবেন না, আপনাকে ক্যালকুলেট করতে হবে, রাইট? তো ডেট টু প্রফিট আমার দাঁড়াবে লেস দেন 3 যদি হয় তাহলে সেই কোম্পানিটা কিন্তু ভ্যালু ইনভেস্টিংয়ের জন্য ইনভেস্টেবল। আর লাস্ট বাট নট দ্য লিস্ট পেগ রেশিও লেস দেন 1। আপনি যদি এই ফিল্টারটা অ্যাড করেন মার্কেটে 20 থেকে 25টাই শেয়ার বেঁচে থাকে, রাইট? কারেন্ট সিনারিওজে আমি জাস্ট বলছি, রাইট? তো অ্যাকচুয়ালি শেয়ারকে কি করতে হয়, বাই করার আগে বা ভ্যালু ইনভেস্টিং করার আগে আপনাকে ন্যারো ডাউন করতে হয়। আর এই ন্যারো ডাউন অ্যাপ্রোচটাই আমি ধীরে ধীরে আপনাদের শেখানোর চেষ্টা করলাম, রাইট? আশা করি বোঝা গেল যে আমরা অ্যাকচুয়ালি কি করতে চাইছি, কেন করতে চাইছি, কি রেশিওসগুলো আসবো। আমি খুব শিওর আপনারা যেখানেই পড়ে থাকুন না কেন এই টাইপের কিছু রেশিওস আছে যে রেশিওসগুলো আপনি কোনোদিনই হয়তো অবজার্ভ করেননি বা দেখেননি। ফর এক্সাম্পল সিএপি টু নেট প্রফিট বা ডেট টু প্রফিট, এই টাইপের রেশিওগুলো খুব রেয়ারলি ইউজ হয়। এগুলো অতটা পপুলারও নয়। কেবলমাত্র যারা বড় রকমের ইনভেস্টমেন্ট করেন, মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা, হেজ ফান্ড ম্যানেজাররা বা বড় যে সমস্ত ফান্ড ম্যানেজাররা আছেন তারা এই টাইপের রেশিওসগুলো ইউজ করে থাকেন ইন জেনারেল, রাইট? খুব কমন নয় এগুলো, ভীষণ আনকমন টাইপের এবং একটু ফাইন্যান্সের নলেজ না থাকলে এইগুলো ক্রিয়েট করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়, রাইট? বা এগুলোকে দিয়ে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং বা ফাইন্যান্সিয়াল মডেল যদি আপনাকে বানাতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রেশিওসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এনিওয়েজ আশা করি বোঝাতে পারলাম আজকের এই ভিডিওটা থেকে যে ডেট টু প্রফিট জিনিসটা কি, পেগ রেশিও কি এবং এই দুটোকে আমরা কি কারণে আমাদের স্ক্রিনারে অ্যাড করতে চলেছি। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।